স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। উঠবো এর মধ্যে দেখি দেন এখানে শব্দ আইতে আছে, গ্যাস সিলিন্ডার বা আর গ্যাস ফ্যাক্টরি ছিল এটার ভিতরে ওই সাইনবোর্ডে একটা লেখা, ভিতরে কাজ করে আর একটা, এটা বছরে 8-10 বার আগুন লাগে। এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। 1 বছর আগে যখন 2 জন মারা যায় তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মূল প্রশ্ন যেটা, কাদের প্রশ্রয়ে কিভাবে তারা এটা খুললো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কেরানীগঞ্জের কদমতলীতে লাইটার গ্যাস কারখানায় আগুনে পুড়ে মারা গেছে 5 শ্রমিক, দগ্ধ হয়েছেন আরও 3 জন। ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানাটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। পানির অভাবে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ 25,000 টাকা করে সহায়তা দিয়েছে উপজেলার প্রশাসন। তবে লাইটার তৈরির এই কারখানায় বৈধ কোনো কাগজপত্র ছিল না বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে দুর্যোগ এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান এবং নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাই, ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। আমরা যদি প্রথমেই আসতে চাই আসলে অধ্যাপক আদিল মোহাম্মদ খান আপনার কাছে, সেটি হচ্ছে আবারও দুর্ঘটনা, আবারও আমরা দেখলাম সেই আবাসিক এলাকায় হচ্ছে কারখানা এবং মানুষের মৃত্যু। বরাবর যখন এই ঘটনাগুলো ঘটে আমরা আলোচনা করি, আমরা সমাধানের কথা বলি, কিন্তু কখনোই সেটি কার্যত দেখা যায় না। আজকের দিনেও হয়তো তাই হবে, আমরা আলোচনা করব, আমরা হয়তো সমাধানের কথা বারবার বলবো, সাবধানতার কথা বলবো, কিন্তু সামনের দিনগুলোতে আমরা নিরাপদ থাকবো কিনা সেই কথা আমরা বলতে পারি না। তারপরেও এই বাস্তবতা আপনার কাছে কি মনে হয়, এই যে দুর্ঘটনাটা ঘটলো তার জন্য দায়ী মালিককে বলা হলেও প্রশাসনের যে নজরদারির কথা আমরা সারা বছর বলি সেটিও আপনি দেখেন কিনা সেখানে গাফলতির? জি, প্রথমেই যারা নিহত হয়েছেন তাদের কি ভাষায় সমবেদনা প্রকাশ করবো আমি জানি না, কিন্তু আপনি যেটা বলছিলেন প্রশাসনের পক্ষ থেকে এখানে গিয়ে বলা হয়েছে 25,000 টাকা করে জনপ্রতি যারা নিহত হয়েছেন তাদের টাকা দিবেন। প্রশাসনের দায়িত্ব কি 25,000 টাকা দেয়া? প্রশাসনের তো বাংলাদেশের শাসন ব্যবস্থা তৈরি করার জন্য, যেই শাসন ব্যবস্থায় একটা আবাসিক এলাকাতে ঝুঁকিপূর্ণ এই ধরনের শিল্প কারখানা হওয়ার কোনো সুযোগ নাই, এবং এই কারখানায় বারংবার আগুন লেগেছে। বছর দুয়েক আগে আগুন লাগার পরে প্রশাসন সেটাকে তালাবদ্ধ করেছিল। তাহলে যেহেতু যে জিনিসটা আইডেন্টিফাইড, যেটা একটা ঝুঁকিপূর্ণ এবং অনুমোদনহীন, তাহলে সেখানে কিভাবে কার ছত্র ছাড়াই এই আবার এই ফ্যাক্টরিটা ওপেন হলো এবং এটা দিনের পর দিন চালিয়ে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত আগুন লাগার পরে আবার প্রশাসন আসলো। তাহলে পুরো যে শাসন ব্যবস্থা যেটা তৈরি করা হয় মানুষের, জনগণের জননিরাপত্তা দেওয়ার জন্য, এবং এই ধরনের কারখানা তো এটা সবার প্রকাশ্যে হয়, এটা খুব গোপন কোনো জায়গা না যেটা মাটির সুড়ঙ্গের ভিতরে হচ্ছে। তাহলে কিভাবে একটা এলাকা যেটা আবাসিক এলাকা, আমি পত্রিকার খবরে দেখলাম আবাসিক এলাকার মানুষরা বেশ কয়েকবার এখানে এই কারখানা সরিয়ে নেওয়ার জন্য আন্দোলন করেছেন, আবেদন করেছেন, কোনো আবেদন নিবেদনের কাজ হয়নি। তাহলে এই যে জননিরাপত্তাহীন ভাবে অগ্নি দুর্যোগ আছে এই ধরনের একটা জায়গাতে প্রায় 40-50 জন শ্রমিক কাজ করছিলেন, যেখানে শিশু শ্রমিক ছিল, তাহলে এত যে অনিয়ম অব্যবস্থাপনা, এটা একটা টিনশেড বিল্ডিং যেখানে গ্যাস লাইটার তৈরি করা, এখানে প্রায় বোমা সদৃশ বিষয় এখানে ডিল করা হয়। এত ঝুঁকিপূর্ণ বিষয় যখন এখানে দিনের পর দিন চলতে পারে, তার মানে পুরো রাষ্ট্রটা আর ফাংশন করছে না। এই প্রশাসনের কাজ কখনই 25,000 টাকা না, বরঞ্চ রাষ্ট্র উচিত ছিল প্রশাসনে যাদের গাফিলতি ছিল তাদেরকে আজকেই গ্রেফতার করা, যে কাদের গাফিলতিতে মানুষের মৃত্যু হয়। এবং এইটা আমি খবরে দেখছিলাম, একজন মা তার সন্তানকে, ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না, তিনি বলছেন আমার ছেলে, তার বয়স 17। আরেকজন বলছেন একজন তার সন্তানকে পাচ্ছেন না, একটা মেয়ে, তার বয়স 12। তাহলে আমরা দারিদ্র্যের নাম দিয়ে এই ধরনের মৃত্যুকূপের ভেতরে বছরের পর বছর ধরে এই যে আমরা ঘটনাগুলো দেখছি, এটা পুরোটা আমরা কাঠামোগত হত্যাকাণ্ড বলি, কিন্তু আসলে কি ভাষায় বলবো এটা মনে হয় জানা নাই। মানুষের দারিদ্র্যকে পুঁজি করে রাষ্ট্র যে একটা সিস্টেম চালু করেছে, যেখানে যারা মালিক তারা চাইলেই একটা অগ্নিকাণ্ডের পরে গা ঢাকা দিয়ে থাকতে পারেন, মাসখানেক পরে আবার সেই কারখানাটা খুলে দিতে পারেন। এবং এখানে দেখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, কেউ দেখছে না। তাহলে রাষ্ট্র যদি নাই দেখে, তাহলে আমাদের এত বড় গণঅভ্যুত্থানের পরেও এই বিষয়গুলো বারংবার চলতে থাকবে। আপনারাও খবর বলবেন, আমরাও বলতে বলতে ক্লান্ত। কিন্তু এই যে নিপুণ রায় বলেছেন, এটাকে অন্তত বলা যায় যে ভালো কথা বলেছেন, যে বিএনপির কেউ যদি এখানে
জড়িত থাকে তিনি ব্যবস্থা নেবেন। আমরা এই জায়গায় এখানে আসবো শুধু- আপনার কাছে, যেহেতু আপনিও এই প্রসঙ্গটি তুললেন। রাজনৈতিক প্রভাব মুক্ত করা আসলে সম্ভব কিনা এখানে, কারণ আমরা যখনই খবরে একটু পেছনে যাই দেখি সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অথবা কোনো স্থানীয় নেতা রাজনৈতিক একটা প্রভাবের জায়গা থেকে এই আবাসিক এলাকাগুলোতে এই ধরনের কারখানাগুলো তৈরি হয় এবং তারা এক ধরনের নিয়ন্ত্রণও করেন। সেটা আসলে প্রভাবমুক্ত করা যায় কিনা আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর আমরা নেব। আমাদের অতিথি আরেকজন আছেন, যেহেতু ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক, তার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে এখন যে সময়টা আমরা কম বেশি জানি যে এখন ধীরে ধীরে গরম যত আরো বাড়বে এবং এরকম অগ্নিকাণ্ডের ঘটনা এর আগের বছরগুলোতেও যদি আমরা পরিসংখ্যান লক্ষ্য করি কম বেশি কিন্তু এরকম ঘটনা বেড়েছিল এবং অনেক ধরনের ঘটনা আমরা দেখেছি, মানুষের প্রাণহানিও ঘটেছে। আজকেও সেরকমই হলো। কিন্তু আপনার কাছে কি মনে হয় অব্যবস্থাপনার পাশাপাশি সামনে এই বিষয়টা মাথায় রেখে যে ধরনের দাহ্য পদার্থ অথবা ইলেকট্রনিক জিনিসপত্র ব্যবহারের যে জায়গাটি সেখানে সচেতনতা বাড়ানো বা সেখানে সাবধানতা অবলম্বন করার জন্য সরকারের পক্ষ থেকে, বেসরকারি আমরা বাদই দিলাম, সরকারের পক্ষ থেকেও আপনি আসলে সচেতনতার মানে অ্যাওয়ারনেসের জায়গাটা আসলে আপনি দেখেন কিনা? ধন্যবাদ। এটা আর একটা মর্মান্তিক দুর্ঘটনা, এবং আমি এটা দুর্ঘটনা বলবো না, আমি বলবো হত্যাকাণ্ড আসলে এটা। কারণ বাংলাদেশে কিন্তু একটার পর একটা ঘটনা ঘটছে আমরা দেখলাম, এবং একটা হাই হ্যাজার্ড ইন্ডাস্ট্রি এবং জনবহুল এলাকায়। প্রফেসর আদিল যেটা বললেন যে এই কমপ্লেন করা সত্ত্বেও দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিগুলো চলমান রয়েছে, এবং কার ইশারা এবং কিভাবে চলছে আসলে, কিভাবে ম্যানেজ করা হচ্ছে। যে একটা কারখানা যদি সেফটি কোড মিনিমাম মেনে না চলে, কার দেখার দায়িত্ব আসলে এখানে, এবং তারা কি করেছে না দায়িত্ব এখানে? এখানে সিটি কর্পোরেশন আছে, এখানে ফায়ার সার্ভিস আছে, এখানে যারা আছে, তারপরে স্থানীয় প্রশাসন যারা আছে দেখবে, সবাই কি কেউ দায়িত্ব নেবে না? আসলে এটা একটা বড় একটা আমাদের প্রশ্ন এখানে। কারণ যখনই অ্যাক্সিডেন্ট ঘটছে, ঘটার পরে আমরা নড়ে চড়ে বসছি, তারপর ভুলে যাচ্ছি আবার আসলে। কিন্তু রিয়েলি কোথায় রিজনটা অ্যাকচুয়ালি কি সমস্যা করে এখানে? যে কোনো অ্যাক্সিডেন্ট একটা হচ্ছে, এটা একটা আমরা ঘটনা ঘটার পরে কিন্তু প্রিভেন্টিভ মেজারটা নিতে হবে এখানে। কারণ এটা হাই হাজার ইন্ডাস্ট্রি, এখানে শুধু ফায়ার সেফটি থাকলে হবে, এখানে গ্যাস জেনারেটর থাকতে হবে, এখানে গ্যাসের লাইনগুলো যে গ্যাস থেকে রিফিল হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষিত আছে কিনা, তাদেরকে প্রপার ইকুইপমেন্টের কাজ করা হচ্ছে কিনা, এবং তাদেরকে যেটা ডাইফি লাইসেন্স গুলো আছে কিনা, এগুলো তদারকির মাধ্যমে রাখতে হবে। সুতরাং এখানে গভর্নমেন্টের যেটাকে বলা হয় প্রিভেন্টিভ মেজারের জন্য আমরা ব্যবস্থা নিই, যেমন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, প্রশাসনিক কন্ট্রোল কিভাবে ছিল কিনা এখানে, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ছিল কিনা এখানে, অ্যাট দ্য সেম টাইম অপারেশনাল প্রসেস সেফটি ঠিক আছে কিনা, এগুলো কিন্তু টোটালি ব্যর্থ হয়েছে, যার জন্য একটা বড় একটা ঘটনা ঘটলো। তো সুতরাং আমি বলবো যে আমাদের দেশের যে অবস্থা রয়েছে এখানে, মানুষের লাইফের কোনো মূল্য নাই, কিন্তু লাইফ সেফটির কোনো ব্যবস্থা নেওয়া হয় না এখানে আসলে আমাদের প্রত্যেকটা জায়গায়। আমরা কিন্তু ঘটনা, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে ঘটনা ঘটছে না, ঘটনা কিন্তু আরো অনেক জায়গায় অনেক আবাসিক এলাকা ছোট ছোট এরকম কিন্তু কারখানা আছে, আমরা দেখি কম বেশি দুর্ঘটনা ঘটে, হয়তো বড় করে না হলেও ছোটখাটো হলেও দুর্ঘটনা ঘটে। আশেপাশের মানুষজন নানা রকম ভাবে অভিযোগ দেন যে এই ধরনের কারখানাগুলো যেন আবাসিক এলাকায় না থাকে। আপনার কাছে কি মনে হয়? আপনারাও তো যখন উদ্ধার কাজ করতে যান, দাহ্য পদার্থ থাকে, নানা ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, আপনাদেরও অনেক তখন হচ্ছে কষ্ট করে হচ্ছে সেখান থেকে উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়, বিষয়টা আপনারাও বলেন। তারপরেও কেন এখানে অব্যবস্থাপনাটা লক্ষ্য করেন? এবং একই সাথে আমরা এখন অনেক আধুনিক হয়েছি, আমাদের এই ফায়ার সার্ভিসের অনেক সক্ষমতা বেড়েছে, নতুন ইকুইপমেন্ট যুক্ত হয়েছে, কিন্তু তারপরেও যখন বড় কোনো ঘটনা ঘটে আমরা দৈন্যতা দেখতে পাই। সেটি আসলে কিভাবে মোকাবেলা করেন আপনারা? সেটার জন্য আমি বলবো যে ফায়ার সার্ভিসের সক্ষমতা বেড়েছে, ইকুইপমেন্ট, কিন্তু এখানে যে টেকনোলজিক্যাল ইনফরমেশন যে ডাটাবেস গুলো কিন্তু করা হয় না এখানে। যে সমস্ত জায়গা যেগুলো রয়েছে, রিস্ক যেগুলো আছে, রিস্কের এলাকার যেগুলো, যেখানে রিস্ক ফ্যাক্টরি গুলো, সেগুলোকে নজরদারিতে নিয়ে আসা, এখানে কিন্তু একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে, সেটা একটা গাফলতি রয়েছে আমি মনে করি। যেখানে আপনার ডাইফি আছে, এখানে আপনার সিটি কর্পোরেশন, স্থানীয় মেম্বার, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সম্মিলিতভাবে কিন্তু কাজ করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে তারা এগুলো কাজ করে ইনফর্মাল ওয়েতে এবং কোনো পারমিশন ছাড়াই কাজ করে এখানে, হয়তো কোনো কারো ইশারায় কাজ করে এখানে। এখানে টোটাল পলিটিক্যাল উইলের একটা খুব একটা ব্যত্যয় রয়েছে আমি বলবো, যার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত অরক্ষিত অবস্থা এবং তারা কিন্তু সেফটি মেজার না নিয়ে এগুলো কাজগুলো করা হয়। সুতরাং এখানে একটা আমি বলবো যে সকলের তরফ থেকে একটা বড় রকম একটা আমাদের এই জবাবদিহিতা নাই, অ্যাট দ্য সেম টাইম এগুলো তদারকি নাই, যার জন্য দেখা যাচ্ছে একটা পর একটা ঘটনা ঘটছে এখানে। সুতরাং আমি বলবো সার্বিকভাবে প্রশাসন থেকে একটা যদি শক্ত ব্যবস্থা না নেওয়া হয়, এগুলো কিন্তু ঘটতেই থাকবে। আমাদের দেশে কি আসলে ধরেন এই ধরনের কারখানা পরিচালনা করবার জন্য কোনো নির্দিষ্ট কোনো জায়গা করে দেওয়ার সুযোগ
আছে কিনা, কারণ আবাসিক এলাকাগুলোতে তো আমরা দেখি কারণ দিন শেষে সবারই আসলে জীবিকার একটি বিষয় থাকে। যেমন আমাদের আরেকজন অতিথিও বলছিলেন যে দারিদ্রতা বিমোচনের নাম করে আমরা দেখি অপ্রাপ্তবয়স্ক অনেকেই সেই এ ধরনের কারখানাগুলোতে কাজ করেন, যাদেরকে আমরা শিশু শ্রমিক বলে থাকি। সেই হিসেব করে এই ধরনের কারখানা যদি পরিচালনা করতেই হয় তাহলে আলাদা কোনো এলাকায় ব্যবস্থাপনাটি কি হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই মনে করি এটা একটা শিল্প, এবং যেটা হ্যাজার্ড ইন্ডাস্ট্রিগুলোর জন্য কিন্তু একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি অথবা এই সমস্ত জায়গায় যে সমস্ত আছে লাইটার ইন্ডাস্ট্রির জন্য সেপারেট আবাসিক এলাকা কখনোই হওয়া উচিত না। এগুলোর জন্য কিন্তু আলাদা কেরানীগঞ্জ জায়গা নেওয়া হয়েছিল কিন্তু অনেকদিন আগে থেকে, কিন্তু এখনো সেই সমস্ত প্রকল্প কিন্তু আলোর মুখ দেখেনি। তবে দেখা যাচ্ছে নতুন সরকার এসেছে, তারা যদি ব্যবস্থা নিতে পারে তো অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ হবে আসলে। সুতরাং আমি বলবো যে এই সমস্ত এলাকা কোনো অবস্থাতেই আবাসিক এলাকায় করা উচিত না, আবাসিক এলাকায় যাতে করাটা হয় আপনি সেখানেই বারবারই জোর দিচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই যে সেখানে আসলে নিরাপত্তার বিষয়টি সবার আগে আসে। অধ্যাপক আদিল মোহাম্মদ খান, যে প্রশ্নটা আপনার কাছে করেছিলাম যে এই ধরনের কারখানাগুলোতে আমরা ঘুরে ফিরে পিছনের খবরে দেখতে পাই যে রাজনৈতিক এক ধরনের প্রভাব থাকে, বাংলাদেশে কি আর সম্ভব আসলে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করা? আসলে আমাদের গণঅভ্যুত্থান তো সেই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছিল যে এই দেশে সুশাসন চলবে, এখানে রাজনৈতিক পরিচর্যা গুরুত্বপূর্ণ থাকবে, দেশের আইন এবং সিস্টেম সেটার আমাদের যে টোটাল রিফর্ম, তো সেই রিফর্মটা আসলে এখন তো জনগণ অনেকটুকুই হতাশ যে বারবার যখন দেখছে যে সড়কের যে বিশৃঙ্খলা এবারে আমরা ঈদে দেখলাম, এখন আবার অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নৈরাজ্যগুলো চলছে। এখন নতুন সরকার এসেছে, সরকার যদি চায় তার 5 বছর সময় কিন্তু সে চাইলে এটা করা সম্ভব যদি তার রাজনৈতিক সদিচ্ছা থাকে। যেটা নিপুণ রায় বলছিলেন যে আমরা কাউকে বরদাস্ত করবো, এটা শুধু কেরানীগঞ্জের গল্প না, সরকারকে সেই গুডউইলটা দেখাতে হবে সারা বাংলাদেশে যেখানে এই ধরনের হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি হচ্ছে, যেগুলো হেভি ইন্ডাস্ট্রি, যেগুলো অতিদার্য ইন্ডাস্ট্রি, সেগুলো যদি অনিরাপদ জায়গায় হয় তাহলে সেটা তার শিল্প মালিকের পরিচয় না, বরঞ্চ সেটা হচ্ছে যে রাষ্ট্রের জায়গা থেকে এখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এটা রাষ্ট্রের গুডউইল থাকলে এটা আপনি 1 থেকে 5 বছরের মধ্যেই রাষ্ট্রকে নিরাপদ করা সম্ভব। এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে আপনার বেসিকের ইন্ডাস্ট্রিয়াল প্লট পড়ে থাকে, শিল্প জোনের প্লট পড়ে থাকে, কিন্তু মানুষ অতি সহজে এই ধরনের আপনার হচ্ছে যে মিশ্র এলাকা বা রেসিডেন্সিয়াল এরিয়াতে প্লট কিনে সেখানে ব্যবসা করতে পারে, কেননা নজরদারি নাই। তাহলে রাষ্ট্রের প্লটগুলো পড়ে আছে, আমরা সেখানে ইনভেস্ট করছি, তাহলে কেন যাচ্ছে না? কারণ মানুষ যখন দেখে সহজেই এখানে করা যায় তখন মানুষ এই জায়গাতেই যায় এবং পুরো রাষ্ট্রযন্ত্রণা নির্বিকার থাকে। আমি আজকে জোর দাবি জানাবো দ্রুত বিচার আইনে এই পুরো প্রক্রিয়াতে কাঠামোগত হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত ছিলেন, বিশেষ করে সরকারি যে সিস্টেমের অংশ হিসেবে যাদের যাদের দায় দায়িত্ব ছিল তাদেরকে সবার আগে ধরা উচিত, সাথে এই মালিককে, যে মালিক একই কারখানাতে আগে অগ্নিকাণ্ড হওয়ার পরেও তিনি নির্বিকার ছিলেন। কিন্তু শুধুমাত্র 25,000 টাকা দিয়ে প্রশাসন যে নাটকগুলো করে, এই নাটকগুলো বাংলাদেশে আর কোনো প্রয়োজন নাই। আপনার এই টাকা দিয়ে 25,000 টাকা কেন, 25 কোটি টাকা দিয়ে একটা মানুষের জীবনের কোনো মূল্য হয় না। আপনাদের যে রুটিন ওয়ার্কগুলো, সেই রুটিন ওয়ার্কগুলো করা হয় না, না করা হয় দিনের পর দিন। এই যে আমরা পলিটিসাইজেশন, সেটাকে আমরা কি করে অ্যালাউ করি? আপনারা সরকারি কর্মকর্তা হন, জনগণের কাছে যদি দায়বদ্ধ থাকেন, এটা রাষ্ট্রে আমাদের ছাত্ররা যখন জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছিল তারা কোনো কিছু তোয়াক্কা করেনি। আপনার প্রশাসন যদি ঠিক থাকেন, আপনাদের কোন রাজনৈতিক প্রেশার, কারা আপনাকে প্রেশার করে সেটা জনগণের কাছে স্পষ্ট করেন, কারণ জনগণের নিরাপত্তার জন্য আপনার অঙ্গীকারবদ্ধ। ট্যাক্সের টাকা দিয়ে এই পুরো সিস্টেমগুলো তৈরি করা হচ্ছে, এখানে ডাইভ থেকে শুরু করে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, ইউএনও প্রশাসন, আপনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, কোথাও কোথাও রাজুক, অন্যান্য জায়গায় যে কর্তৃপক্ষ আছে পৌরসভা, সবাইকে আপনি 1 সপ্তাহের মধ্যে অর্ডার দিতে পারেন আপনার এলাকাতে কত ধরনের ইন্ডাস্ট্রিগুলো আছে, কত ধরনের এই ধরনের ঝুঁকিপূর্ণ কারখানা, যেটা তালিকা প্রকাশ করেন এবং মানে চাইলে এটা 1 সপ্তাহের মধ্যে পুরো তালিকা স্বপ্রণোদিত হয়ে তৈরি করে ফেলা যায়। কিন্তু প্রশাসনের সেই গুডউইলটা আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। কারণ অনেক সময় দেখা যায় যে রাজনীতি যারা করেন তাদের অধিকাংশ ব্যবসায়ী, যেটা এবারের যারা পার্লামেন্টারিয়ান হয়েছেন তাদেরও এই চরিত্র, তাহলে এই ব্যবসায়ীরা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। এই ব্যবসায়ীদের পক্ষ থেকে নিজেদের ব্যবসা যারা অনৈতিক জায়গাতে, অনুমোদনহীন জায়গাতে করা আছে, এই ব্যবসায়ীদের দ্বারা বাংলাদেশে আদৌ এই সংস্কারগুলো হবে কিনা, এটা মানে বড় একটা প্রশ্ন। আমরা দেখেছি খেলাপিদেরকে আবার এই নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে। এই ব্যবসায়ী চক্রটাই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, যার ফলে যার বলি হচ্ছে সাধারণ মানুষরা। জি, আপনি যে পয়েন্টটা বলেছেন যে এবার ব্যবসায়ীদের আধিক্য বেশি এবার সংসদে, তাই এই বিষয়গুলো যখন সামনে আসে তখন তাদেরকে নিয়ন্ত্রণ করাটা এক ধরনের কঠিনই হয়ে যায়। আলী আহমেদ খান, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা তো এখন এক ধরনের, যেহেতু ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের কারণে জ্বালানির যে সংকট, এটি নিয়ে আমরা কম বেশি এরই মধ্যে কিন্তু সংকটে পড়তে যাচ্ছি বা পড়ছি, অথবা সংকট মোকাবেলায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, এরকম ঘটনার মধ্য দিয়ে আমরা প্রতিদিন যাচ্ছি।
সেই জায়গায় যখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যখন অভিযান হয়, কোনো বাসার নিচে, মাটির নিচে বা কোনো পানি ট্যাঙ্কের ভেতরে বা কোথাও গুদাম করে রাখা হচ্ছে বিভিন্ন এই তেল বা ডিজেলের আমরা অনেক ধরনের মেট্রিক টন দেখি উদ্ধার করা হয়। সেরকম জায়গায় যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে আসলে কি হবে? না, আপনি সঠিক কথাই বলেছেন যে এখন যে অনেকে যে একটা প্রবণতা রয়েছে বিভিন্ন জায়গায় জ্বালানি তেল যেগুলো আছে মজুত করে রাখার একটা অনেকে রেখেছে বা রাখছে বিভিন্নভাবে, এটা চোরাই ভাবে এবং সেটা অবশ্যই অবৈধ। কিন্তু এটা কিন্তু একটা অনেক বড় ঝুঁকি রয়ে গিয়েছে আসলে। যদি আপনি কোনো গ্যারেজে অথবা কোনো ঘরের কোনায় রাখেন এগুলো কিন্তু যে কোনো সময় যদি কোনো আগুনের তাপমাত্রা পায় অথবা যে কোনো ফুলকি পায় একটা বড় রকম দুর্ঘটনা হতে পারে, সেটা অবশ্যই একটা ঝুঁকি রয়ে গেছে। তার সাথে যদি আমরা দেখেছি যে এলপিজি যেগুলো আছে, যেমন এলপিজি কিন্তু এগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু ছড়িয়ে যায় এবং বাতাসে এখন ধোয়ার মতো থাকে এগুলো, যার জন্য কিন্তু আজকে অ্যাক্সিডেন্টটা এটার জন্য হয়েছে যখন এবং সেখানে কিন্তু কোনো বহির্গমন পথ থাকে না। সুতরাং এটা একটা বড় রকম ঝুঁকি। তো আমাদের সতর্কবাণী থাকবে যে কোনো অবস্থায় যেন পেট্রোল, অকটেন বা যেগুলো আছে এগুলো কোনো অবস্থায় যেন এই চোরাইভাবে যেন ঘরে লুকিয়ে না রাখে। তা দেখা যাচ্ছে যে এগুলো এক্সপ্লোশন হলে অথবা এগুলো আগুন লাগলে দেখা যাচ্ছে মানুষের জীবনও চলে যেতে পারে, আসলে বড় রকম দুর্ঘটনা হবে। সুতরাং সেভাবে সাবধানতা অবলম্বন করা উচিত। এটা একটা বড় রকম একটা মেসেজ সবাইকে সরকারিভাবে দেওয়া উচিত বলে আমি মনে করি। একই সাথে আপনি যেহেতু গ্যাসের কথাও বলেন, এই সিলিন্ডার গ্যাসগুলো তো আসলে বাসাবাড়িতেও ব্যবহার হয়। সেখানেও আমরা দেখি নিম্নমানের অনেক ধরনের গ্যাস সিলিন্ডারগুলো থাকে, যেগুলো বারবারই বলা হয় যে রিপেয়ার করার অথবা বাতিল করে দেওয়ার প্রক্রিয়াতে। কিন্তু দিন শেষে আমাদের আরেক অতিথি যেমন বলছিলেন যে ব্যবসায়ীরাই আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে অনেক কিছু, যার জন্য অনেক উদ্যোগী আসলে শেষ পর্যন্ত সফল হয় না বা নেওয়া যায় না। এই সিলিন্ডারেরও ক্ষেত্রেও আমরা জানি যে অনেকেই হয়তো বা সেখানে জড়িত ব্যবসার দিক থেকে। কিন্তু যখন মানুষ মারা যায় তখন আমরা এটা নিয়ে আলোচনা করি, তখন আমরা বলি যে এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হোক, এই বিষয়ে ভালো এক ধরনের কোম্পানিতে থেকে যেন এই ধরনের গ্যাসের সিলিন্ডারগুলো রাজধানীবাসী ব্যবহার করুক বা দেশের মানুষ ব্যবহার করুক। তার আগে কেন এখানে কি কোনো ধরনের যাচাই বাছাই, এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করার কি কোনো সুযোগ আছে সরকারিভাবে? প্রতিষ্ঠানদের বাদই দিলাম, তারা তো করে না বলেই তো দুর্ঘটনা ঘটে, কিন্তু সরকারের কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করবার কোনো জায়গা আছে? সরকারিভাবে যেটা রয়েছে আমাদের এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট যেগুলো আছে এবং তারা কিন্তু তাদের সরকারিভাবে রেগুলেটরি বোর্ড হিসেবে কাজ করে, কিন্তু এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টের কিন্তু যেটা আছে তাদের কিন্তু সক্ষমতা নাই আসলে। এবং যে সেখানে কিন্তু আমাদের বড় একটা প্রশ্ন এখানে আমরা দেখা গিয়েছে যে এই সমস্ত সিলিন্ডার যারা আছে সেই কোম্পানিগুলোই তারা কিন্তু এটা কোয়ালিটি মেনটেন করে এখানে, এবং তাদের নির্দেশ দেওয়া আছে তারা এগুলোকে রেগুলেটরি বোর্ডে স্ট্যান্ডার্ড থিকনেস ঠিক আছে কিনা, রেগুলার ঠিক আছে কিনা, লিকেজ আছে কিনা তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু এটা করা উচিত থার্ড পার্টির মাধ্যমে। আমরা অনেকবার বলেছি যে যেহেতু সরকারি এরকম একটা আমাদের যে এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টের আমাদের তাদের সক্ষমতা নাই, অন্যান্য দেশে কিন্তু থার্ড পার্টির মাধ্যমে করা হয়, বাংলাদেশে কিন্তু থার্ড পার্টির মাধ্যমে এখন সিস্টেমগুলো বলা হয় নাই, যার জন্য একটা বড় রকম একটা আমার মনে করি যে ইন্সপেকশন বা মনিটরিং করার জন্য একটা সিস্টেমটা নাই। আমরা দেখেছি কিছুদিন আগে কিন্তু এলপিজি একটা স্টেশন কক্সবাজারে একটা হয়েছে, তারপরে রংপুরে একটা হয়েছে, এক্সপ্লোশন হয়েছে। কিন্তু তো সেখানে যারা লাগাচ্ছে সমস্ত টেকনিশিয়ান এবং যারা তদারকি করবে সরকারিভাবে কিন্তু আমাদের একটা বড় রকমের একটা গ্যাপ আছে এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট। সুতরাং সক্ষমতা বাড়াতে হবে এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টের। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে থার্ড পার্টি ইঞ্জিনিয়ারিং টিমের মাধ্যমে এগুলো তদারকি করার জন্য বলা হয়, এবং তারা কিন্তু দায়ভারটা নিতে পারে, রিস্কটা শেয়ার করতে পারে এবং তাদেরকে জবাবদিহিতে আওতা নিয়ে আসতে পারে। এবং সেজন্য কন্টিনিউয়াস মনিটরিং যদি করা যেতে পারে এবং যে সমস্ত জায়গায় এই সিলিন্ডারগুলো গুদামজাত করা হয় সেগুলো যখন পিরিয়ডিক্যাল ইন্সপেকশন করা হয়, আমার মনে হয় ঝুঁকির মাত্রা কমে যাবে এবং মানুষ আরো সচেতন হবে বলে মনে করি। আমরা যেহেতু আপনার পরামর্শ শুনছিলাম, শেষ মুহূর্তের পরামর্শটা একটু শুনে নিতে চাই, কারণ আমাদের সময় একেবারেই কম। সামনের দিনগুলোতে গরম বাড়বে, সাধারণ মানুষ ইলেকট্রনিক জিনিসপত্র ব্যবহারের পাশাপাশি আমরা জানি যে এসিও অনেক ব্যবহার করেন, সেখানে কম্প্রেসার ব্রাস্ট হয়, এরকম ঘটনা ঘটেছে এর আগে। এর বাইরে এই সামনের দিনগুলোতে দুর্ঘটনা এড়ানোর জন্য আপনার আসলে কোনো পরামর্শ যদি থেকে থাকে? আমার তরফ থেকে যেটা থাকবে যে যারা যেমন গ্যাসের লাইন, ইলেকট্রিক্যাল লাইন, যেসব রিস্ক যেগুলো আছে, যে সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেগুলো আগে কিন্তু সেগুলো ইন্সপেকশন করা উচিত। এবং যারা বাড়ির মালিক অথবা ভবনের মালিক অথবা কারখানার মালিক তাদের কিন্তু একটা অ্যাসেসমেন্ট টিমের মাধ্যমে অ্যাসেসমেন্ট করা উচিত। যদি আগে থেকে রিস্কটা অ্যাসেসমেন্ট করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা মিটিগেশন মেজারও নিতে পারবো। এটা ইলেকট্রনিক যেটা আমাদের যেটাকে বলে ইলেকট্রনিক যে সমস্ত লাইন যেগুলো আছে সেগুলো রেগুলার ইন্সপেকশন করা উচিত, যেগুলো ফ্যাক্টরিতে করা হয়, আমাদের অ্যাকাউন্ট অ্যালায়েন্সের মাধ্যমে করা হয়েছে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি। সেভাবে কিন্তু একটা ভবন মালিক যারা আছে তার গ্যাস লাইন, ইলেকট্রিক্যাল লাইন
যদি পিরিয়ডিক্যালি আমরা ইন্সপেকশন রাখতে পারি এবং তখন কিন্তু দেখা যাচ্ছে তদারকি যদি সঠিকভাবে করা যায়, সেখানে কিন্তু রেগুলেটরি বডিও একটা ভূমিকা নিতে পারে। আমার মনে হয় আমার যেহেতু নতুন মেয়র আসছে, এখানে যারা প্রশাসক তারা কিন্তু একটা রেগুলেটরি অর্ডার দিতে পারে, আপনারা সঠিকভাবে ব্যবস্থা নেন, এবং যদি না নেয় তাহলে সামনের দিনগুলোতে দুর্ঘটনা আসলে বাড়বে এবং আইনগত ব্যবস্থা আসলে নেওয়া উচিত বলে সবারই আপনারা মনে করেন। সবাই যাতে এই জবাবদিহিতার আওতায় আসে। ধন্যবাদ আপনাদের দুজনকে, যুক্ত হয়েছেন, আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে, সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় বিশ্লেষণ নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।